আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি ইশরাত জাহান। প্রথমে সংবাদ শিরোনাম। নতুন দলে নিবন্ধন পেতে কি শর্ত পূরণ করতে হবে? রাজনীতিতে চ্যালেঞ্জ কি? বসুন্ধরা ইরানের 2 নাগরিকের উপর হামলায় কারা জড়িত? ট্রাম্পের মন পেল না ভারত, এপ্রিল থেকে পাল্টা শুল্ক। আপনারা দেখেন গড়, আমরা ইম্প্যাক্ট। রোহিতের ফর্ম নিয়ে বললেন গম্ভীর। মিঠুন চক্রবর্তী কলকাতা হাইকোর্ট থেকে সাময়িক স্বস্তি পেলেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নতুন দলে নিবন্ধন পেতে কি শর্ত পূরণ করতে হবে? রাজনীতিতে চ্যালেঞ্জ কি? নতুন মুখ, তরুণ নেতৃত্ব, তাদের নিয়ে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মূলত জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত হয়েছে এই দল। চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা রয়েছে। সে হিসেবে নতুন দলটির হাতে সময় 10 থেকে 11 মাস। এর মধ্যেই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন দলের সামনে রয়েছে নানা চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনের শর্ত পূরণ, পুরনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভোটের মাঠে লড়াই, ভোটারদের কাছে জনপ্রিয়তা অর্জন সহ নানা বিষয়। জাতীয় নাগরিক পার্টি 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করার পরই আলোচনা হচ্ছে নতুন রাজনৈতিক দল হিসেবে কতটা সফল হবে তারা। কোন দল দলীয় প্রতীকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে প্রথমে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করতে হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 90-এর ক ধারা অনুযায়ী কোনো রাজনৈতিক দল নিবন্ধন পেতে চাইলে 3টি শর্তের যে কোনো একটি পূরণ করতে হবে। 1. স্বাধীনতার পর অনুষ্ঠিত কোনো সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে কমপক্ষে 1টি আসনে বিজয়। 2. সেসব নির্বাচনে দলটির প্রার্থীরা যেসব আসনে অংশ নিয়েছেন সেসব আসনে মোট ভোটের 5% অর্জন। 3. কেন্দ্রীয় কমিটি সহ একটি সক্রিয় কেন্দ্রীয় অফিস থাকতে হবে। বসুন্ধরায় ইরানের 2 নাগরিকের উপর হামলায় কারা জড়িত? রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকায় মব তৈরি করে ইরানের 2 নাগরিক সহ 3 জনকে মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের মধ্যে 2 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। তবে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি। হামলার ঘটনায় আজ বুধবার পুলিশ বাদী হয়ে ভাটারা থানায় মামলা করে। মামলায় 200 থেকে 250 অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন বাড্ডা থানার পরিদর্শক তদন্ত সুজন হক। এই ঘটনায় ক্লোজ সার্কিট ক্যামেরায় ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার ওসি শফিকুল ইসলাম। তিনি বলেন, মব সৃষ্টিতে জড়িত মূল ব্যক্তি বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা। শফিকুল ইসলাম বলেন, ক্লোজ সার্কিট ক্যামেরায় ফুটেজ দেখে মুদ্রা বিনিময় করা বাংলাদেশি ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় অন্য জড়িত ব্যক্তিদেরও চিহ্নিত করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে 999 নম্বরে খবর পেয়ে 2 বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ট্রাম্পের মন পেল না ভারত, 2 এপ্রিল থেকে পাল্টা শুল্ক। বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়ালকে তড়িঘড়ি যুক্তরাষ্ট্রে পাঠিয়েও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন পেল না ভারত। ভারতীয় সময়ে বুধবার সকালে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প জানিয়ে দেন, 2 এপ্রিল থেকে ভারতের ক্ষেত্রেও চালু হবে পারস্পরিক শুল্ক নীতি। এ প্রসঙ্গে অন্য কিছু দেশের নামের পাশাপাশি ট্রাম্প ভারতের নামও উল্লেখ করেন। তিনি বলেন, ভারত আমাদের কোনো কোনো পণ্যের উপর 100% শুল্ক চাপায়, এটা যুক্তরাষ্ট্রের পক্ষে ন্যায্য নয়। দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার আগে থেকেই ভারতের শুল্ক নীতির বিরুদ্ধে ট্রাম্প মুখর। একসময় ভারতকে তিনি ট্যারিফ কিং বলে উল্লেখ করেছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের সফরের সময় ট্রাম্প শুল্ক নীতির প্রকাশ্য সমালোচনা করেছিলেন। মোদীকে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি অবশ্যই চান, কিন্তু তা কখনোই শুল্ক ছাড়ের বিনিময়ে নয়। ট্রাম্প তার ভাষণে বলেন, এই পারস্পরিক শুল্ক নীতি 2 এপ্রিল থেকে চালু হবে। তিনি বলেন, ভেবেছিলাম 1 এপ্রিল থেকে তা চালু করবেন, কিন্তু তাতে মনে হতে পারে তিনি অন্যদের বোকা বানাতে চাইছেন। ট্রাম্পের এই ঘোষণার পর ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেননি। পীযূষ গোয়ালের দুতিয়ালি নিয়েও সরকার এখনো নীরব। আপনারা দেখছেন গড়, আমরা ইম্প্যাক্ট। রোহিতের ফর্ম নিয়ে বললেন গম্ভীর। বড় রান পাচ্ছেন না। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের একটি সেঞ্চুরি করার পর 5 ইনিংসে তার সর্বোচ্চ 41। পরিসংখ্যান দেখে মনেই হতে পারে রোহিত শর্মা ফর্মে নেই। ভারত ফাইনালে ওঠার পরও তাই অধিনায়ক রোহিত কতদিন এভাবে খেলবেন তা নিয়ে প্রশ্নের উত্তর দিতে হলো ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে। গম্ভীর অবশ্য স্পষ্ট জানিয়েছেন, এসব গড়টর তারা দেখছেন না। ভারতীয় দল এই মুহূর্তে খোঁজে ইম্প্যাক্ট, সেটাই রোহিতের মধ্যে আছে বলে মনে করেন গম্ভীর। 3 বছর ধরে ওয়ানডে ক্রিকেটে টি20 ছায়া ফেলার চেষ্টা করছেন রোহিত। ওপেনিংয়ে নেমে পাওয়ার প্লেতে কিভাবে বেশি রান তোলা যায় সেদিকেই মনোযোগ থাকে তার। এ সময় 42 ম্যাচে তিনি ব্যাটিং করেছেন 118.77 স্ট্রাইক রেটে, যা তার ক্যারিয়ারে স্ট্রাইক রেটের চেয়ে অনেক বেশি, 92.81। এভাবে খেলতে গেলে
বিপদও আসে বেশি। যদিও এই সময় রোহিত ব্যাটিং করেছেন 48.89 গড়ের, যা তার ক্যারিয়ারে গড়ের চেয়ে বেশি 48.64। এরপরেও সাম্প্রতিক ব্যর্থতায় তাকে নিয়ে প্রশ্ন উঠেছে। মিঠুন চক্রবর্তী কলকাতার হাইকোর্ট থেকে সাময়িক স্বস্তি পেলেন। অভিনেতা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে কলকাতার দায়ের হওয়া মামলায় সাময়িক স্বস্তি পেলেন তিনি। গত বছরের 27 অক্টোবর কলকাতার সল্ট লেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রীয় মিলনায়তনে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে যোগ দিতে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন কিছু উস্কানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মিঠুন চক্রবর্তী অমিত শাহের সামনে ওই বক্তব্য পেশ করেন। সেই বক্তব্যকে সামনে এনে কলকাতার বউবাজার এবং বিধাননগর দক্ষিণ থানায় দুটি পৃথক মামলা করেন দুই তৃণমূল সমর্থক। বউবাজার থানার আবেদনকারীর নাম প্রকাশ্যে না এলেও বিধাননগর থানার আবেদনকারীর নাম এসে যায়। আবেদনকারী সল্ট লেকের সেক্টর 1-এর বাসিন্দা কৌশিক সাহা। তিনি অভিযোগ করেছেন, বলিউড তারকা ও ভারতের সাংস্কৃতিক অঙ্গনের সর্বোচ্চ দাদা সাহেব ফালকে পদক পাওয়া অভিনেতা মিঠুন চক্রবর্তী 28 অক্টোবর সল্ট লেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে বিজেপির সদস্য সংঘ কর্মসূচির উদ্বোধনকালে কিছু সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেন। আর সেই বক্তব্যকে কেন্দ্র করে দুটি পৃথক মামলা করেন দুই তৃণমূল কর্মী সমর্থক। তারা এই বক্তব্য নিয়ে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেও আবেদন জানান। এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।